ওয়েলকাম স্টুডেন্ট, আমি কৌশিক চন্দ্র। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 2 এর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোম বিষয়টি এটা উঁচু ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখে নিই যে ক্রোমোজোম বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। তো ক্রোমোজোম কথাটি প্রথম ব্যবহার করে 1888 সালে ওয়ালডিয়ার বলে একজন সায়েন্টিস্ট। তো ক্রোমোজোম কথা বুঝতে গেলে আমাদের কিছু বেসিক ধারণা রাখা উচিত যে ক্রোমোজোম কথাটি কখন কিভাবে ব্যবহার করা উচিত, আর ক্রোমোজোম বলতেই বা কি বোঝায়। আমরা প্রথমে একটা যদি ব্যাকটেরিয়া কোষ দেখি, তো ব্যাকটেরিয়া কোষে এখানে তার নিউক্লিয়াস যেটা থাকে সেটা খালি ডিএনএ দ্বারা তৈরি থাকে। এখানে কোনো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা কিছুই থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কথাটি ব্যবহার করি সেটাকে বলি নিউক্লয়েড। তো নিউক্লয়েড আর ব্যাকটেরিয়া কোষে কিছু অতিরিক্ত গোলাকার ডিএনএও থাকে, এই ডিএনএগুলোকে আমরা বলি প্লাজমিড। ব্যাকটেরিয়া কোষে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ক্রোমোজোম কথাটি কখনো ব্যবহারই হয় না। এখানে ক্রোমোজোম বলতে যা বোঝায় তার কোনো বৈশিষ্ট্যই এখানে আমরা পাই না। তবে তবুও ব্যাকটেরিয়ার টোটাল যে ডিএনএ থাকে, এই ডিএনএগুলো সবই থাকে সিঙ্গেল কপি জিন নিয়ে। আর তাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা n=1 বলে থাকলেও এটা প্রকৃত ক্রোমোজোম না। কিন্তু ক্রোমোজোম কথাটি অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। তো ইউক্যারিওটিক কোষে দুটো অবস্থার কথা আমরা জানি। একটা কোষের অবস্থা এরকম থাকে যখন কোষ কখনোই বিভাজন করে না, অর্থাৎ কোষের নর্মাল যে অবস্থা, এটা যদি একটা প্রাণী কোষ দেখি আমরা, তাহলে এখানে তার সেন্ট্রিওল, এটা তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারটা অংশ, যেমন নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস আর নিউক্লিয় প্লাজম। তো নিউক্লিয় জালিকা যেটা, সেটাকে আমরা ক্রোমাটিন বলি। তো এই ক্রোমাটিন যখন কোষ বিভাজন হয় তখন সে একটা বিশেষ আকৃতি লাভ করে, একটা না একাধিক, আর সেই আকৃতিগুলোকেই আমরা ক্রোমোজোম বলি। তো আমরা যদি একটা কোষকে বিভাজনরত অবস্থায় দেখি, তো সেই সময় কোষের মধ্যে এরকম কতগুলি আকৃতির উদ্ভব হয়, আর এই আকৃতিগুলোকেই বলা হয় ক্রোমোজোম। এখানে আমি 4টা ক্রোমোজোম আঁকছি, তার মানে এই না যে সব কোষেই 4টা ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম সংখ্যা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে কোনো জীবের ক্ষেত্রে, আর এটা তার শনাক্তকরণ বৈশিষ্ট্যও বটে। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n=46। আবার এটা যদি মানুষের হয়, তাহলে আর একটু দুই একটা উদাহরণ নিলে আরো বিষয়টা পরিষ্কার হবে। যেমন অ্যামিবা, একটা ছোট্ট এককোষী প্রাণী, এর ক্রোমোজোম সংখ্যা 2n=250। আবার পৃথিবীতে এমনও কিছু প্রাণী বা উদ্ভিদ আছে যাদের ক্রোমোজোম সংখ্যা অনেক বেশি বা কম। তো বেশির মধ্যে এখানে একটা উদ্ভিদের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এর নাম হচ্ছে অফিওগ্লোসাম রেটিকুলেটাম। অফিওগ্লোসামে ক্রোমোজোম সংখ্যা 2n=1260। আবার অ্যালাকান্থা একটা প্রাণী আছে যার ক্রোমোজোম সংখ্যা পৃথিবীতে হাইয়েস্ট, তার ক্রোমোজোম সংখ্যা 2n=1600। তো এই যে ক্রোমোজোম সংখ্যা, এটা ভ্যারি করে। এগুলো যেমন বেশি ক্রোমোজোম সংখ্যার দিকে আমি লিখলাম, কিছু কম ক্রোমোজোম সংখ্যাও আছে, যেমন হ্যাপ্লোপপাস। হ্যাপ্লোপপাসে ক্রোমোজোম সংখ্যা 2n=2। এরকম আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন পিঁপড়ের মধ্যে আছে মাইরেসিয়া পিলোসুলা, ক্রোমোজোম সংখ্যা 2n=2। এখানে একটা জিনিস উল্লেখ্য, আগে মানুষের ধারণা ছিল যে জীব উন্নত হলেই ক্রোমোজোম সংখ্যা বোধহয় বেশি হয়, কিন্তু বাস্তবে দেখা যায় ঘটনাটা তো উল্টাই হয়। যেখানে মানুষের ক্রোমোজোম সংখ্যা মাত্র 46, সেখানে অ্যামিবার ক্রোমোজোম সংখ্যা অনেকটা বেশি। আর আমরা নিশ্চয়ই জানি কে কার থেকে উন্নত। তাহলে এই ঘটনাটাকে বলা হয় সি ভ্যালু অফ প্যারাডক্স, অর্থাৎ যেটা বোঝায় যে জীবের উন্নতির সাথে সাথে ক্রোমোজোম সংখ্যা বাড়ার বদলে বরঞ্চ কমেই গেছে। তো এই ছিল ক্রোমোজোম সংখ্যার প্রাথমিক ধারণা। এরপরে আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। তাহলে এটা ঠিক ক্লিয়ার হলো সবার কাছে যে ক্রোমোজোম সংখ্যা এখানে আমি 4টা রাখছি। যদি এটা মানুষের কোষ হতো তাহলে এটা 46 দিতাম, যদি এটা অ্যামিবার হতো তাহলে 250 দিতাম। তো অতগুলো আঁকা যেহেতু সম্ভব না, তাই আমি এরকম দিছি যাতে সহজে ব্যাপারটা বুঝতে পারি। আর এটা আমরা কখন দেখতে পারি? যখন একটা কোষ বিভাজনরত দশায় আছে, সেই সময় তার ক্রোমোজোম দশার সৃষ্টি হয় ডিভিশন অবস্থায়। আর এটাকে কি বলি? এটাকে বলি ইন্টারফেজ, অর্থাৎ কোষ বিভাজন করছে না। তাহলে ইন্টারফেজ অবস্থায় নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা সেটাই এই ক্রোমোজোম জাতীয় বিশেষ আকৃতি তৈরি করে। আর এরপরে আমরা তার ডিটেল গঠন সম্পর্কে বুঝতে চেষ্টা করব। এখন দেখে নেওয়া যাক একটা ক্রোমোজোমের ডিটেল গঠন। আর এখানে যে ছবিটা আমি আঁকবো, এই ছবিটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো একটা ক্রোমোজোমকে আমরা যদি দেখে নিই কিরকম স্ট্রাকচার একটা আদর্শ ক্রোমোজোমের হয়, সেটাই আমি ফার্স্ট দেখাচ্ছি এখানে। তো এটা একটা ক্রোমোজোমের ছবি, আর এই ছবিটা আঁকা প্র্যাকটিস করতে হবে, খুবই আসে পরীক্ষায়। আর পরীক্ষা আসলে এটা একটা 5 মার্কসের কোশ্চেন থাকে। তো একটা ক্রোমোজোমের মধ্যে দুটো থাকে ক্রোমাটিড। আগে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, এই লম্বাটা একটা ক্রোমাটিড আর এই লম্বাটা আরেকটা ক্রোমাটিড। একটা ক্রোমোজোমে দুটাই ক্রোমাটিড বেসিক্যালি থাকে। আর ক্রোমোজোমের যে জায়গাটাতে এরা যুক্ত আছে, এই যে পার্টিকুলার জায়গাটা যেটাকে আমি শেড করছি, এটাকে বলা হচ্ছে মুখ্য খাঁজ। তো মুখ্য খাঁজের এই জায়গার যে অংশ, সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর ক্রোমোজোমের মধ্যে লম্বি যে অংশ, এই যে ক্রোমাটিডের ভিতরে প্যাঁচানো তন্তু থাকে। তো এইগুলো সেই প্যাঁচানো তন্তু। তো এই তন্তুগুলোকে বলি আমরা ক্রোমাটিন। অনেক সময় ক্রোমোনিমাটা কথাটাও ব্যবহার করা হয়, সেটা এক বচনের জন্য, আর বহু বচন হলে ক্রোমাটিন কথাটাই বেশি চলে। তো এই দুটা এরকম তন্তুর মতন অংশ, এই তন্তুগুলোকে কি বলা হচ্ছে? এই তন্তুগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন।
ক্রোমাটিনের মধ্যে দুটো জিনিস থাকে বেসিক্যালি, ডিএনএ অ্যান্ড প্রোটিন। প্রোটিনটা অবশ্যই হিস্টোন প্রোটিন, হিস্টোন একটা ক্ষারীয় প্রোটিন। আর ক্রোমোজোমের এই যে প্রান্ত সেটাকে বলি টেলোমিয়ার। এখন কিছু কিছু ক্রোমোজোমের আরেকটা খাঁজ থাকতে পারে, অর্থাৎ ক্রোমোজোমের ছবিটা এরকম যেমন আমরা আঁকছি আরেকভাবেও এটাকে ভাবতে পারি, সেই ক্ষেত্রে কোনো খাঁজ আমরা যদি দুটো না দিই, অর্থাৎ এটাও একটা ক্রোমোজোমের ছবি, এটাও পরীক্ষা হলে আঁকলে চলবে। কিন্তু সাধারণত আমরা সবগুলো ইউনিট যদি দেখাতে চাই ক্রোমোজোমে, তাহলে এই ছবিটা বেটার। তো এখানে এই যে প্রান্তটা, এটার কোনো আরেকটা খাঁজ কিন্তু নেই। যদি আরেকটা খাঁজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা টেলোমিয়ার, আর এইখানে আরেকটা যদি খাঁজ থাকে তাহলে তাকে বলা হয় গৌণ খাঁজ। আর প্রান্তের এই ফোলা অংশটা এটাকে বলে স্যাটেলাইট। তার মানে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমের মধ্যেই কিন্তু গৌণ খাঁজ থাকছে। মানুষের 13, 14, 15, 21, 22 এই ক্রোমোজোমগুলো এরকম প্রকৃতির, অর্থাৎ স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা শর্টে ডাকি স্যাট ক্রোমোজোম বলে। স্যাট ক্রোমোজোম, স্যাটের একটা পুরো নাম আছে, এর নাম হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনো, তবে ওটা খুব ইম্পর্টেন্ট কথা না। আচ্ছা, ক্রোমাটিনের মধ্যে এরকম কিছু জায়গায় পুঁথির মতন বিট থাকে, আসলে কিছুই না। ক্রোমাটিন তন্তুটা যখন পেঁচায় তো তখন কিছু কিছু জায়গায় তারা জট পাকিয়ে যায় ছোট ছোট, আর এইরকম যে পুঁথির মতন অংশগুলো যেগুলো হয় সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এখানে যে সেন্ট্রোমিয়ার কথাটা লিখছি, যেটা মুখ্য খাঁজে থাকে, এর আধুনিক আরেকটি নাম আছে, এই নামটাকে বলা হয় কাইনেটোকোর। আর একই ঘটনা এখানেও আমরা দেখতে পাবো, অর্থাৎ এটা যদি সেন্ট্রোমিয়ার হয় তাহলে এইটা সেন্ট্রোমিয়ার হলে এখানে কিন্তু গৌণ খাঁজ যেহেতু নাই, তাহলে এই প্রান্ত টেলোমিয়ার, এই প্রান্ত টেলোমিয়ার, আর মাঝখানে কি থাকতেছে, মাঝখানে প্যাঁচানো তন্তু হিসেবে থাকছে ক্রোমাটিন। তো এইটা প্যাঁচানো ক্রোমাটিন, এইটা আরেকটা ক্রোমাটিন। তাহলে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড কয়টা থাকছে? একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকছে দুটো। এই লম্বা লম্বি এটা একটা ক্রোমাটিড, আর পাশাপাশি এটা আরেকটা ক্রোমাটিড। আর এখানেও ঠিক একইভাবে আমরা ক্রোমোমিয়ার কথাটা ব্যবহার করতে পারি। কিছু কিছু জায়গায় এরকম পেঁচিয়ে গেলে এরকম ঘটনা দেখা যায়, এরকম ঘটনা দেখা যায়। এখন এই যে প্যাঁচানোটা, এই প্যাঁচানোটা হয় দুই রকম। একটা হতে পারে আলগাভাবে প্যাঁচানো, সেটাকে বলা হয় প্যারানমিক কয়েল। তো প্যারানমিক কয়েল যেরকম দেখতে হয়, একটু আমি এখানে দেখাচ্ছি, এরকম লুজভাবে যদি তারা পেঁচিয়ে থাকে তাহলে তাকে বলা হয় প্যারানমিক কয়েল, এটাকে বলা হয় প্যারানেমিক কয়েল। আর একটা ক্রোমাটিনের মধ্যে কোনো কোনো জায়গায় প্যারানমিক তো কোনো জায়গায় প্লেকটোনমিক হয়। প্লেকটোনমিক মানে টাইট কয়েল। মনে রাখার সুবিধার জন্য এটা মনে রাখা যেতেই পারে যে যেটা বানান ক্রিটিক্যাল সেটা পাকটা খোলাও ক্রিটিক্যাল। তো এরকম আর কি ব্যাপার, এটা হচ্ছে প্লেকটোনমিক কয়েল। তাহলে প্লেকটোনমিক কয়েল মানে টাইট কয়েল, আর প্যারানমিক কয়েল মানে লুজ কয়েল। তার মানে এই যে তন্তুটা পেঁচিয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় বেশি পেঁচাচ্ছে আর কোনো জায়গায় লুজভাবেও পেঁচিয়ে আছে। তাহলে লুজভাবে পেঁচালে আমরা ব্যবহার করবো কি প্যারানমিক কয়েল, টাইটভাবে পেঁচালে বলবো প্লেকটোনমিক কয়েল। আচ্ছা, এখানে এই যে স্যাটেলাইট যুক্ত অঞ্চল, তারপরে একটা অঞ্চল থাকে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে ক্রোমোজোমের এই যে পার্টিকুলার এরিয়া, এটাকে নর বলা হয়। নরের একটা পুরো নাম আছে, এটাকে বলে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। এখানেও সেই নর অঞ্চল থাকবে। নর অঞ্চলের পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। আর এইখানের অংশটা থেকেই অ্যাকচুয়ালি নিউক্লিয়াস তৈরির যে কাজ সেটা হয়ে থাকে। আর এই প্রান্ত অঞ্চল যেটা টেলোমিয়ার বলছি, টেলোমিয়ার অঞ্চলে অ্যাকচুয়ালি একটা উৎসেচক বেরোয় যার নাম হচ্ছে টেলোমারেজ। এই উৎসেচক কোষ বিভাজনের সিগন্যাল পাঠায় এবং কোষের ইয়াং অবস্থা বজায় রাখতে সাহায্য করে। তো টেলোমিয়ার অঞ্চল থেকে এই পার্টিকুলার অংশটি পাওয়া যায়। তো এইটা একটা ক্রোমোজোমের গঠনের কথা বললাম। এখন নেক্সট যেটা আছে, যে মানুষের ক্রোমোজোমের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্রোমোজোমের ক্ষেত্রে আর একটা কথা চলে আসে, যে অটোজোম অ্যান্ড অ্যালোজোম। তো কি এই অটোজোম আর অ্যালোজোম, এটাও একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। অটোজোম বলতে বোঝায় যে আমরা পুরুষের দেহে যদি দেখি, তো পুরুষের সিম্বলটা আমরা এখানে ব্যবহার করি, পুরুষের 2n = দেখা যায় যে 44টা অটোজোম প্লাস XY। আর মহিলাদের ক্ষেত্রে থাকে হচ্ছে 2n = 44টা অটোজোম প্লাস XX। এই XX আর XY এগুলোকে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলা হয়, আর বাকিগুলোকে বলা হয় অটোজোম। অর্থাৎ অটোজোম দ্বারা আমাদের ওই সকল জিনগত বৈশিষ্ট্যগুলো বাহিত হয় যেটা একটা মানুষের জন্য দরকারি। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম দ্বারা ঠিক হয় যে আমরা পুরুষ হব না স্ত্রী হব। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে অটোজোম এবং অ্যালোজোম। তো একটা কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে, এটা সাধারণত খুব একটা চেঞ্জ হয় না। তবে ব্যাকটেরিয়া, ভাইরাস ব্যতীত অন্য সব জীবেই ক্রোমোজোম কথাটি ব্যবহার করা হয়। তবে ক্রোমোজোম কথার একটা নির্দিষ্ট মানে আছে, সেই মানেটা হচ্ছে ক্রোমা মানে কালার, আর জোম মানে বডি, অর্থাৎ ক্রোমোজোমকে রঙিন দেহ বলি। তাহলে তোমাদের মনে হতে পারে যে ক্রোমোজোমের নির্দিষ্ট কোনো রং থাকে। অ্যাকচুয়ালি উত্তরটা ঠিক না, ক্রোমোজোমের কোনো রঙই থাকে না, তবু এই নাম গ্রিক ভাষায় বলা হচ্ছে। তার কারণ ক্রোমোজোমকে যখন আমরা দেখতে চাই তো কোষের মধ্যে কিছু রঞ্জক আমরা ব্যবহার করি। সেই রঞ্জকগুলো সাধারণত অ্যাসিটোরসিন, অ্যাসিটোকার্মিন ইত্যাদি হয়। কিন্তু রংটা দেওয়ার ফলে হয় কি, টোটাল কোষটাই রং নিয়ে নেয় ক্রোমোজোম সমেত। তাই অতিরিক্ত রঙকে ধোয়ার জন্য আমরা অ্যালকোহল ব্যবহার করি। আর যখন
ধোয়া হয় তো তখন দেখা যায় যে ক্রোমোজোমের রংটি স্থায়ীভাবেই রয়ে গেছে আর বাকি অংশের রং উঠে যাচ্ছে। তো তাই এখানে রং দিলে যেহেতু পার্মানেন্টভাবে এটা রং নিয়ে থাকে, তো সেই জন্য এই কথাটা বলা হয় যে ক্রোমা মানে কালার অ্যান্ড জোম মানে বডি, বাংলা কথায় আমরা বলবো রঙিন দেহ। তো এটা হলো ক্রোমোজোমের একটা প্রাথমিক স্ট্রাকচারের গঠন। আর যেখানে এই ছবিটা বা এই ছবিটা যে কোনো একটা তোমাদের পরীক্ষা হলে আঁকার জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু ছবিটাই আছে 5 মার্কসের জন্য, আর তার সাথে বেশ কিছু পয়েন্ট তোমাদের করতে হবে, অন্তত 6টা পয়েন্ট রেডি রাখতেই হবে। ক্রোমোজোমের শ্রেণীবিন্যাসের আরেকটি পদ্ধতি হলো তার সেন্ট্রোমিয়ারের অবস্থান। তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান কিন্তু ফিক্স থাকে না। যেমন এই ক্রোমোজোমটাতে সেন্ট্রোমিয়ার, যেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার বা কাইনেটোকোর, এটা মাঝখানে থাকলে তাকে বলি আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক। আবার কিছু ক্রোমোজোমে এটা মাঝের আর শেষের মাঝে থাকে, তাহলে তখন এই ক্ষেত্রে যে কথাটা বলা হয় সেটাকে বলে সাব মেটাসেন্ট্রিক। আরও প্রান্তের দিকে যদি থাকে, প্রায় প্রান্তের কাছাকাছি, তাহলে সেই ক্ষেত্রে যে কথাটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আমি সেন্ট্রিকটা লিখছি না। আর লাস্টে একদমই যদি প্রান্তে ক্রোমোজোম থাকে তাহলে সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এখন ক্রোমোজোমের মধ্যে বাহুর সংখ্যা অনেক সময় ব্যবহার করা হয়। তো ক্রোমোজোমের ক্ষেত্রে 4টা বাহু, 1টা 2টা 3টা 4টা। তো অনেক সময় এটাকে বলা হয় শর্ট আর্ম, এটাকে বলে লং আর্ম। শর্ট আর্মকে বলা হয় পি আর্ম, এটাকে বলে কিউ আর্ম। তাহলে এইখানে ক্ষেত্রে পি আর্ম থাকছে না, যেহেতু এটার একটা প্রান্ত নেই। তার মানে একটা ক্রোমোজোমের বাহুর সংখ্যা কয়টা থাকতে পারে? 4টা। ক্রোমাটিড কয়টা থাকতে পারে? 2টা। তাহলে এই লম্বালম্বি এটা একটা ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাসের এটা একটা ক্রাইটেরিয়া। নেক্সট আরেকটা কথা খুব আজকের দিনে চলে, সেটা হচ্ছে ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ বলতে একটা কোষের মধ্যে যতগুলি ক্রোমোজোম পাওয়া যায়, সেই ক্রোমোজোমগুলিকে যদি আমরা জোড়ায় জোড়ায় পরপর সাজাই, তাহলে সাজানোর নিয়মটা এরকম: সবচেয়ে বড় ক্রোমোজোমকে সবার আগে দিব, ক্রোমোজোম জোড়াটিকে। ধরে নেওয়া যাক 8টা ক্রোমোজোম এখানে আছে, তাহলে তারপরে তার ছোট জোড়াটাকে দিতে হবে। এবং প্রথমে আমরা কাকে ফেলবো? প্রথমে আমরা কিন্তু অটোজোমকে দেব। আর তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা মানুষের ক্যারিওটাইপের ছবি দেওয়া আছে, সেখানে মানুষের 46টা ক্রোমোজোমকে এরকম ভাবে সাজিয়ে দেওয়া আছে। তাহলে তারপরে কি আসবে? ছোট ক্রোমোজোমটা। তাহলে এই 6টা যদি অটোজোম হয়, তাহলে আমরা কত ধরলাম? ধরে নিই 2n = 8। তাহলে লাস্টে কি আসবে? সেক্স ক্রোমোজোম। এখন ধরেন সেক্স ক্রোমোজোমটা বড় হতে পারে, ছোট হতে পারে, যাই হোক না কেন, সেক্স ক্রোমোজোমকে আমরা কি বলছি? অ্যালোজোম। তাহলে অ্যালোজোমকে লাস্টেই দিব। আর ক্রোমোজোমের এই নির্দিষ্ট সজ্জারীতিকে বলা হয় ক্যারিওটাইপ। তো ক্যারিওটাইপ মানে একটা কোষের যা ক্রোমোজোম পাবো তাকে বড় থেকে ছোট জোড়া জোড়া যদি আমরা সাজাই, তাহলে তাকে ক্যারিওটাইপ বলা হয়। ক্রোমোজোমের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট, একটা ক্রোমোজোমে একটাই সেন্ট্রোমিয়ার থাকবে এরকম কোনো মানে নেই। অনেক সময় এরকমও হতে পারে কিছু ক্রোমোজোমে 2টো সেন্ট্রোমিয়ার থাকে, যেমন ড্রোসোফিলা মাছির কিছু ক্রোমোজোমের মধ্যে এই সেন্ট্রোমিয়ার 2 জায়গায় আছে। আবার লাজুলা বলে একটা উদ্ভিদ আছে, লাজুলা পারপুরিয়া, সেখানে দেখা যায় সেন্ট্রোমিয়ারের সংখ্যা 2-এর অধিক, তাহলে সেটাকে বলে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম না থাকে, তাহলে সেই ক্রোমোজোমটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কেন সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো কোষ পালন করে। তো যদি কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকে, তাহলে সেই ক্রোমোজোম কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কোষের মধ্যে। তো ওভারঅল ক্লাস 10-এর জন্য ক্রোমোজোমের এই তথ্যগুলি মনে রাখলেই চলবে। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আচার্যর আরেকটি কোনো ক্লাসে। আর ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো, আর আচার্যের সঙ্গে থাকো।